চলে এসেছি আবারও ফুল মক টেস্ট 4 নিয়ে। আমাদের কিন্তু চলছে এই মক টেস্ট সিরিজ, যার মধ্যে কিন্তু আমরা একের পর এক মানে টপ 30 মানে 30টা করে প্রশ্ন নিয়ে কিন্তু এক একটা করে মক টেস্ট করছি। এবং আমি তোমাদের গ্যারেন্টি সতে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আপকামিং এসএসসি জিডি বলো, পুলিশ বলো, রেল বলো, গ্রুপ সিডি বলো, যে কোনো পরীক্ষা হোক না কেন, প্রত্যেক পরীক্ষায় তোমাদের কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসার চান্স একটা প্রচণ্ড পরিমাণে হাই রয়েছে। তো চলো ক্লাস শুরু করি। আজ আমাদের কিন্তু মক টেস্ট 4 হবে। আমরা 30টা করে বাছাই করা 30টা প্রশ্ন আমি তোমাদের সামনে এনে রাখছি। তোমাদের কাজ হবে হচ্ছে যে তোমরা কিন্তু আমার কোয়েশ্চেন দেখবে, উত্তর করবে কমেন্ট বক্সে এবং তারপরে কিন্তু এগিয়ে যাবে। চলো ক্লাস শুরু করে দিই। তাহলে আমাদের শুরু করার আগে তোমাদের একটা আবারও সুখবর জানিয়ে দিই। তোমরা কিন্তু জানো আমাদের যে 6.0 ব্যাচ সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, যার মধ্যে আমরা তোমাদের একদম হাতে ধরে একদম 0 লেভেল থেকে প্রো লেভেল অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছি। আমি এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলছি না। সুজন স্যারের একটা ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবে। সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা একবার দেখে নিও সম্পূর্ণটা, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ এর ব্যাপারে ক্ল্যারিটি চলে আসবে, কোনো রকম ডাউট থাকবে না। বাকি তারপরেও কোনো ডাউট থাকলে অবশ্যই হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো, ফোন করে জেনে নিতে পারো। এবার তোমাদের কটা দেখিয়ে দিই, দেখো কি কি কোর্স রয়েছে মোটামুটি। দেখো সব কটা হচ্ছে ভার্সন 6.0 মানে লেটেস্ট একদম 2026 এসছে। 6 নম্বর কিন্তু আমাদের ব্যাচগুলো লাগু হয়ে গেছে, চালু হয়ে গেছে। যার মধ্যে দেখো 0 টু প্রো ম্যাথসের ব্যাচ, সুজন স্যারের ম্যাথসের ব্যাচ, ইংলিশের ব্যাচ রয়েছে 6.0, জিএসজিকের ব্যাচ রয়েছে, মানে আমি, আমাদের অতসী ম্যাম, আমাদের রঞ্জিত স্যার, প্রসঞ্জিৎ স্যার, এই 4জন টিচাররা মিলে কিন্তু তোমাদের জন্য দিন রাত খেটে প্রচণ্ড পরিশ্রম করে তোমাদের এই যে জিকে জিএসের পার্টটা একদম জলের মতন করে দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছি। যারা মনে করছো যে জয়েন করবে তারা কিন্তু করতে পারো অবশ্যই। তাছাড়া রয়েছে আমাদের রিজনিংয়ের ব্যাচ, কম্বো স্পেশাল, আমি রেকমেন্ড করবো কম্বো স্পেশালটা কিন্তু দেখতে পারো, সমস্ত কিছু একবারে পাবে। তার সাথে রয়েছে জেনারেল সায়েন্সের ব্যাচ, রয়েছে তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ের কিন্তু অনেক ভ্যাকেন্সি আবার এসছে, এনটিপিসি জানো তোমরা, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, পুলিশ ফাউন্ডেশন ব্যাচ, বিভিন্ন অপশনস রয়েছে, নিজেদের সুবিধা মতন কিন্তু বেছে নিতে পারো। চলো আমরা এই বিষয়ে আর ডিটেলসে না আলোচনা করে সরাসরি চলে যাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারের পর্বতে। মানে প্রস্তুতি তো নিতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে যাচাইও করতে হবে, সেই যাচাইটা হবে এর মাধ্যমে। 4 নম্বর সেট আজকে, লেভেলটা আরেকটু আপ লেভেল থাকবে, একটু হাই লেভেল থাকবে, তাই কেউ ভয় পাবে না। যারা পারবে তারা কিন্তু উত্তর করবে, যারা না পারবে তারাও কিন্তু জিনিসগুলো শিখবে, জানবে, পড়ো, বুঝবে। চলো এসএসসি এমটিএস 2023-এ আসা প্রশ্ন বলছে লোকসভার কোরাম কত? লোকসভার কোরাম কত? এই কোরাম শব্দটার মানে কি জানো? এই কোরাম শব্দটার মানে হচ্ছে, দেখো কোয়েশ্চেন দেখে নিয়েছো, ভিডিওটা পজ করো, তারপরে উত্তর দাও, তারপরে এসে এক্সপ্লেনেশন শোনো, আনসার শোনো, এটা হবে হচ্ছে খেলা, আগেও বললাম। তাহলে এই যে কোরাম শব্দটা মানে হচ্ছে আমাদের সংবিধান বা আমাদের পার্লামেন্ট, মানে আমাদের সংবিধান আমাদের পার্লামেন্টের জন্য একটা নিয়মাবলী সেট করে রেখেছে, বিভিন্ন নিয়মাবলী। তার মধ্যে আমাদের পার্লামেন্টে লোকসভার মধ্যে যদি বলি, লোকসভার মধ্যে সদন চলতে গেলে মানে পার্লামেন্টের সেশন চলবে, তো একটা বৈঠক বসবে, সেই বৈঠক বসতে গেলে মিনিমাম কতগুলো সদস্য দরকার, যেই সদস্যগুলো আসলে আমাদের পার্লামেন্টে যে কোনো মিটিং বলো, বিল পাস বলো, সেটা শুরু হতে পারে। তো মিনিমাম যে সংখ্যা বা অ্যাটেন্ডেন্সের যেটা প্রয়োজন সেটাকে বলা হয় কোরাম নাম্বার। তো মাথায় রাখতে হবে 1/10 মানে 10% মেম্বার যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু যে কোনো বিল পাসের পদ্ধতি শুরু হতে পারে, সদনের কাজকর্ম কিন্তু শুরু হতে পারে। তো কোরাম নাম্বার হচ্ছে 10%, মানে 543। আমাদের যদি বর্তমানের আমাদের এমপি সংখ্যা বলি লোকসভার, তার মধ্যে থেকে ধরে নাও মোটামুটি 55 জনকে উপস্থিত থাকতে হবে, 55টা এমপিকে উপস্থিত থাকতে হবে, তারপরেই কিন্তু পার্লামেন্টের কাজকর্ম চালু হবে। এটা হচ্ছে কোরাম নাম্বার। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন, কেপি কনস্টেবল 2022 আসা প্রশ্ন, উত্তর দেবে প্রশ্ন পড়ে তারপরে এগোবে। বলছে রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না, এটির কারণ কি? অসাধারণ প্রশ্ন, বেসিক প্রশ্ন। দেখো পরীক্ষায় কিন্তু অধিকাংশ প্রশ্নই আসে রিপিটেড, ইজি টু মাঝারি, হার্ড প্রশ্ন কম আসে, তাই যেগুলো হচ্ছে একদম আসবেই সেরম প্রশ্নকে আমাদের বেশিরভাগ টার্গেট করতে হয়। তাহলে এত সুন্দর একটা প্রশ্নের উত্তর কি হবে? এটি একটি স্থায়ী কক্ষ,
রাষ্ট্রপতির অধীনে ভেঙে দেওয়া যেতে পারে, নাকি সুপ্রিম কোর্টের অধীনে ভেঙে দেওয়া যেতে পারে, নাকি রাজ্যপালের অধীনে ভেঙে দেওয়া যেতে পারে? এই অপশনগুলোই তো ইল্লিগাল, একদম ইল্লিগাল, বেআইনি অপশন। আমরা প্রত্যেকে জানি যে আমাদের লোকসভা হচ্ছে একটা নন পার্মানেন্ট বডি, মানে টেম্পোরারি যাকে বলা হয়, টেম্পোরারি বডি। কি বলা হয়? টেম্পোরারি বডি, ঠিক আছে, যার মেয়াদ হচ্ছে 5 বছরের। প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু লোকসভা চেঞ্জ হয়ে যায়, মানে 5 বছর হলো লোকসভা বেরিয়ে গেল, নতুন করে ইলেকশন হলো, যারা জিতে আসলো আসলো, আর যারা আসলো না তারা কিন্তু আউট হয়ে গেল। এরম ভাবে কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু সার্কেলটা চলে। নেক্সট দেখো, 5 বছর হয়ে গেল এবং লোকসভা কিন্তু 5 বছর অন্তর প্রত্যেক এমপিকে 5 বছরের সুযোগ দেয়। রাজ্যসভার ক্ষেত্রে গল্পটা কি হয় না, রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট বডি। পার্মানেন্ট কথাটা কেন বলি আমরা, পার্মানেন্ট কথাটা রাজ্যসভার ক্ষেত্রে কেন ইউজ করি, কারণ রাজ্যসভার এক একটা এমপি তাদের মেয়াদ হচ্ছে 6 বছরের। এখানে ছিল এমপিদের মেয়াদ 5 বছরের, এখানে হচ্ছে 6 বছরের। কিন্তু লোকসভার মতন গল্পটা এরম হয় না যে একদম আসলো 5 বছর কাটালো তারপরে একদম সব চেঞ্জ হয়ে গেল, এরম নয়। এখানে কি হয়, এখানে না ইলেকশন হতে থাকে, প্রত্যেক 2 বছর অন্তরই কিন্তু ইলেকশন হতে থাকে, প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু ইলেকশন হতে থাকে। এবং প্রত্যেক 2 বছরে কি একবারে সব বেরিয়ে যায় না, প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মেম্বারের ইলেকশন হয়, 1/3 মেম্বারের। 100 জনের মধ্যে 33 জন মেম্বারের ইলেকশন হবে, তারা কিন্তু বেরিয়ে নতুন মেম্বার আসবে। যারা আসলো তারা আবার 6 বছর কাটাবে এবং তারপরে কিন্তু তাদের আবার চেঞ্জ হয়ে যাবে। তো এরম ভাবে কি হচ্ছে, 2/3 মেম্বার সবসময় প্রেজেন্ট থাকছে, মানে 66টা মেম্বার সবসময় প্রেজেন্ট থাকতে, 100-র মধ্যে যদি বলি, 33টা মেম্বারের সবসময় কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু মানে পরিবর্তন হচ্ছে। কিন্তু পার মেম্বার, এক একটা মেম্বার কিন্তু 6 বছর করে তার মেয়াদ কাটায়। বোঝা গেল? আমার 6 বছর হয়ে গেল, আমি চেঞ্জ হয়ে গেলাম, আমার বদলে অন্য একজন আসলো, ঠিক আছে, এরম ভাবে কিন্তু চলে। তাহলে যেহেতু এটা স্থায়ী কক্ষ, তাই এটাকে ভেঙে দেওয়াও যেতে পারে না, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে, কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট পরামর্শমূলক অধিকার দেওয়া হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, মানে প্রশ্ন, WBPSI তে আসা প্রশ্ন। বলছে এই যে সুপ্রিম কোর্ট আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন না, তাকে পরামর্শ দিতে পারে, তাকে সাজেশন দিতে পারে, বা সাজেশন বলা ভুল হবে, আমাদের রাষ্ট্রপতি চাইলে কোনো পরামর্শ নিতে পারে। কার থেকে না, সুপ্রিম কোর্টের থেকে। বলতে পারে সুপ্রিম কোর্টকে যে আমার বিভিন্ন সাজেশন হতে পারে, কোনো আইনগত সাহায্য, সুপ্রিম কোর্টকে ফোন করে বলতে পারে যে বলুন আমাকে এই ব্যাপারটা কি ঠিক, এটা আইনি নাকি বেআইনি, এটা সংবিধান অমান্যকারী নাকি সংবিধান মেনে করা হচ্ছে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু করতে পারে। এই যে পাওয়ারটা রাষ্ট্রপতিকে দিয়েছে, ডাইরেক্ট তুমি স্বয়ং সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করছো, এটা কে দিয়েছে? আর্টিকেল 143 দিয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট আর্টিকেল। কি বললাম, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, মাথায় থাকবে। নেক্সট দেখো, নেক্সট দেখো, একটা জিনিস বলি, তোমাদের অনেকেরই তো মাথায় আসছে যে ওরে বাবারে এইসব তো বুঝতে পারছি না। তো দেখো, এটাই তো ব্যাপার, ভিত যদি তোমার ক্লিয়ার না থাকে, বেস যদি না ক্লিয়ার থাকে, এই লেভেলের কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবেই না। মুখস্থ বিদ্যা দিয়ে আজকের দিনে চাকরি পাওয়া যায় না, একটুখানি মাথায় বসিয়ে নাও। তুমি যদি মনে করছো আমি বেশ কিছু এমসিকিউ মুখস্থ করব, 100-200 এমসিকিউ মুখস্থ করে চলে যাব, বাবা তুমি ক্যাচ কলা পেতে চলেছো। কারণ তোমার মতন লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রত্যেক দিন কিন্তু তার বেস ক্লিয়ার করতে ব্যস্ত। তাই আমি এই যে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি না, এগুলো তোমাদের কাছে জল ভাত, এরকম তুড়ি মারা হয়ে যাবে যদি তুমি যদি আমার সাহায্য চাও। দেখো, আমি তোমাদেরকে এই যে বললাম লঞ্চ হচ্ছে কোর্স, এর মধ্যে একদম বেসিক লেভেল থেকে পড়াই, বেসিক থেকে একদম অ্যাডভান্স। মানে বেসিক মানে তোমার ছোটবেলার ঘাটতি পূরণ। এই যে দেখতে পাচ্ছ কথাটা লেখা, ছোটবেলার ঘাটতি ক্লিয়ার। পলিটিক্যাল সায়েন্সে ভয়, পারি না, আর্টিকেল মুখস্থ থাকে না, তার দায়িত্ব আমি নেব। কে নেবে? আমি নেব। তো তোমাদের কিন্তু ক্লিয়ার হবে, আপ টু ডেট কন্টেন্ট দিয়ে তোমাদের পড়াতে পারবো, সাথে কিন্তু তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, লেভেল ওয়াইজ পড়াবো, এবং ট্রিক্স এবং স্টোরি, গল্পের মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে জিনিসগুলোকে মুখস্থ করে তোমার মাথায় ঢোকানোর দায়িত্ব হবে আমার। গিলবে তুমি, আমি তোমার মুখ অবধি পৌঁছে দেবো খাবারটাকে, এই অবধি তোমাদেরকে হেল্প করব। সাথে সব থেকে বড় সুবিধা হচ্ছে লাইভ ক্লাস, একদম সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা আমার সাথে জুড়তে পারবে, যেখানে তোমরা প্রশ্ন করলে আমি তার উত্তর দেব। নেক্সট হচ্ছে, আর বাকি বিভিন্ন রকমের সাহায্য কিন্তু রয়েছে, তোমরা ডাইরেক্টলি তোমাদেরকে হেল্প করা হবে, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি করতে পারো, সেগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে। ডিটেলস আর কিছু বলছি না, চলো চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, নো কনফিডেন্স মোশন। ওই যে তোমাদের কনফিডেন্সের জন্যই কিন্তু আমি রয়েছি, কিন্তু পার্লামেন্টে নো কনফিডেন্স মোশন পাস হলে কি
কি হয়? ফেল করবে। আবার কি, সোজা ভাষা, কনফিডেন্স না থাকলে তুমি ফেল করবে, তাই তো? তাহলে কনফিডেন্স না থাকলে যে তুমি ফেল করবে, সেম আমাদের পার্লামেন্টেও হয়। পার্লামেন্টে যে পরিমাণ সদস্য থাকা দরকার একটা সরকার চালানোর জন্য, তার থেকে একটা সিটও যদি পড়ে যায়, সরকার পড়ে যাবে। কি হবে না, সরকার পড়ে যাবে। 543টা টোটাল যদি সিট সংখ্যা হয়, আমি 543-এ যাচ্ছি না, আমি সোজা হিসাবে আসি। চলো, আমি ধরে নিচ্ছি হচ্ছে 200টা সিট। আর ধরো 300টা সিট ধরি, ঠিক আছে? 300টা সিট দেখতে ভালো লাগবে, নাহলে একেবারে রাউন্ড ফিগার হলে মজা লাগে না, ঠিক আছে? কারণ পার্লামেন্টের অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে 543। তো আমি 300টা সিট ধরি। দেখো, 300টা হচ্ছে টোটাল সিট। কোথাকার না, ধরে নাও লোকসভার সিট। লোকসভার সিট। এবার এই লোকসভার 300টা সিটের মধ্যে কতজন মেম্বার তোমার দলের থাকলে তোমার দল দেশ শাসন করবে, এটা হচ্ছে মূল বক্তব্য। তাহলে এই 300 সিটের মধ্যে যে নিয়মাবলীটা দেওয়া রয়েছে, যে এর 50% হলেই চলবে, এর 50% সিট +1, মানে 50% +1 যদি সিট একটা দল নিজের ক্ষমতায় পেয়ে যায় বা জোটবন্ধনের মাধ্যমে পেল, তাহলে কিন্তু সে নিজে নিজে সরকার তৈরি করতে পারবে। মানে টোটাল এমপিদের সংখ্যা তোমার 300টা সিটের মধ্যে তোমার যদি 50%, মানে 150 +1, 151টা এমপি যদি ধরে নাও বিজেপির হয়ে গেল, তাহলে বিজেপি কি করবে না, দেশ শাসন করবে। বিরাট বড় দায়িত্ব, দেশ শাসনের মতন দায়িত্ব কিন্তু পাবে। বোঝা গেল? তো এইটা হচ্ছে সরকার গঠনের নিয়মাবলী। তাহলে বর্তমানে 543-এর হাফ, ওই ধরে নাও সব মিলিয়ে বর্তমানে যেটা হয়, ওই 273টা মতন সিট কিন্তু ধরে রাখতে হয়। এবার এই 273-এর মধ্যে যদি মানে সিটটা যে ধরে রাখতে পারবে, যেটাকে বলা হয় বহুমত নাম্বার, মেজরিটি নাম্বার, এই সিটটা যে ধরে রাখতে পারবে সে কিন্তু সরকার চালাবে। যে এখান থেকে একটাও সিট কমে যাবে, তাহলে কিন্তু তার সরকার পড়ে যাবে, যেটাকে নো কনফিডেন্স মোশনের মাধ্যমে ফেলা যায়। জিনিসটা পরবর্তীকাল না হয় আমরা আলোচনা করব। তাহলে নো কনফিডেন্স মোশন জারি হলে কি হবে, রাষ্ট্রপতি পদত্যাগ করবে না? বাবা, রাষ্ট্রপতি এসবে তার তোয়াক্কা হয় না, রাষ্ট্রপতি আলাদাই জিনিস, তাকে সরানোর ক্ষমতা কারণ নেই, মানে আছে কিন্তু খুব কঠিন পদ্ধতি। তো এটা হাঁটাও, এটা হতে পারে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, 100বার প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। রুলিং পার্টি কে চালাচ্ছে, প্রধানমন্ত্রী, সরকার পড়ে গেলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, ঠিক আছে? এবং দেখো, মন্ত্রী পরিষদ পদত্যাগ করবে, লোকসভা ভেঙে যাবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে, দেখো এই সবকটাই মানে আমাদের হবে, কিন্তু এইটা হবে না। লোকসভা ভেঙে যায় কিন্তু হয় না, লোকসভার মধ্যে মেনলি রুলিং পার্টি পড়ে যায়। নেক্সট হচ্ছে মন্ত্রিসভা পদত্যাগ করবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। মানে মন্ত্রিসভা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, যার মধ্যে থাকে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা যদি পদত্যাগ করে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীকেও রিজাইন করতে হচ্ছে। তাহলে কোয়েশ্চেনটার মধ্যে সঠিক উত্তর আমরা বেছে নেবো হচ্ছে মন্ত্রিসভা পদত্যাগ করবে। মানে টেকনিক্যালি প্রধানমন্ত্রী পদত্যাগ করে, এটাও ভুল নয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার অপশন অনুযায়ী মন্ত্রিসভা পদত্যাগ করবে। চলো, নেক্সট হচ্ছে সেকুলারিজম শব্দটি প্রস্তাবনায় যোগ করা হয় কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? আমার মনে হয় আমি আগেও বলেছি, বহু ইম্পর্টেন্ট একটা মানে সংবিধান সংশোধনী। এটা একটা কাজ করি, এটা তোমাদের জন্য থাক হোমওয়ার্ক, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর করে জানাবে। এই যে সেকুলারিজম মানে সর্বধর্মীয় যে দেশ, আমাদের সর্বধর্ম নিয়ে আমাদের দেশ যে চলে, এটা আমাদের প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়াম্বেলে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং সালটাও আমাকে একটু দয়া করে মেনশন করে দেবে যে যোগ করা হয়েছে। এটা উত্তর করবে, খুব গুরুত্বপূর্ণ, এমটিএস 2023 আসা প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট এগুলো আলোচনা করেছি, এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর কিছু বলার নেই এর ব্যাপারে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মোশন অফ থ্যাঙ্কস প্রযোজ্য হয় কবে বা কখন? দেখো, জিডিতে আসা প্রশ্ন। তাহলে বাজেট বক্তৃতার পরে, মানে কখন মোশন, বিভিন্ন রকম মোশন চলে পার্লামেন্টে, অ্যাডজর্নমেন্ট মোশন, কলিং অ্যাটেনশন মোশন, মোশন অফ থ্যাঙ্কস, নো কনফিডেন্স মোশন, এরকম বিভিন্ন টাইপের কিন্তু মোশন চলে, পলিসি কাট মোশন, অনেক রকম মোশন চলে। তার মধ্যে মোশন অফ থ্যাঙ্কস কখন জারি হয়? তাহলে বাজেট মানে বক্তৃতার পরে, নাকি রাষ্ট্রপতির ভাষণের পরে, নাকি গভর্নরের ভাষণের পরে, নাকি প্রশ্নের পর্বে, প্রশ্নোত্তরের পর্বে? দেখো, এখানে কটা বাদ দিয়ে দিই। গভর্নরের কোনো কাজ নেই, জানো তো, গভর্নরের পার্লামেন্টে কোনো কাজ নেই, তিনি রাজ্যে যা করার করবেন, পার্লামেন্টে কিছু তিনি করবেন না, এটা বাদ দাও। প্রশ্নোত্তরের পর্বে কিন্তু এই মোশন অফ থ্যাঙ্কস চলে না, প্রয়োজন হয় না। রাষ্ট্রপতির ভাষণের পর এবং বাজেট
যে বৃত্তান্তর পরে, এটা হবে না, রাষ্ট্রপতির ভাষণের পর। পার্লামেন্টে লোকসভার যখন প্রথম মানে সেশন বসে, মানে ভোট হয়ে আসলো, জিতে গেল ভোট, এসে সরকার গঠন হলো, সেই সরকার গঠন পরে, সরকার গঠনের ঠিক পরে রাষ্ট্রপতি এসে প্রথম দিনটা কিন্তু ভাষণ দেন। সেই রাষ্ট্রপতির ভাষণের পরে একটা মানে সবাই থ্যাংক ইউ জানানোর জন্য একটা ভোট দেয়। পার্লামেন্টে না অনেক ভোটাভুটি হয়, তার মধ্যে মোশন অফ থ্যাঙ্কস হচ্ছে একটা ভোট। তাহলে রাষ্ট্রপতি ভাষণের পরে কিন্তু মোশন অফ থ্যাঙ্কস পাস হয়। নেক্সট প্রশ্ন আমাদের দেখে নিই। প্রশ্ন কি বলছে দেখো, এসএসসি জিডিতে আসা প্রশ্ন বলছে, ভারতের কোন রাষ্ট্রপতির সময় প্রথমবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? তো প্রশ্নটা একটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, যে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়। জেনারেলি আমরা যেই জাতীয় জরুরি অবস্থাটা নিয়ে পড়ি সেটা হচ্ছে 3 নম্বর জাতীয় জরুরি অবস্থা। মানে একটু যদি বলি উত্তরটা করো, তারপরে আমি ততক্ষণ এক্সপ্লেন করি। 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। একবার হচ্ছে 1962-তে, 1962-তে। কিসের জন্য? ইন্ডো চায়না ওয়ার, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিন্তু যুদ্ধ লেগেছিল, সেই সময় জাতীয় জরুরি অবস্থা জারি হলো। নেক্সট হচ্ছে 1971-এ, এই সময় ইন্ডো পাক ওয়ার, ইন্ডো ইন্ডিয়ান মানে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছিল। এবং নেক্সট বার কি হলো না, নেক্সট বার কিন্তু 1976-এ 1975-এ জারি হলো জরুরি অবস্থা, যেটা হয়েছিল ইন্টারনাল অ্যাগ্রেশনের জন্য, ইন্টারনাল মানে অভ্যন্তরীয় গোলযোগের জন্য, ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য। ঠিক আছে, এবারে 3বারের মধ্যে প্রথমবার বলেছে কে আমাদের জাতীয় জরুরি অবস্থা জারি করার সময় রাষ্ট্রপতি ছিলেন। প্রথমবার রাষ্ট্রপতি ছিলেন এই সময় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, জেনারেলি এই প্রশ্নটা আসে না, জেনারেলি প্রশ্ন আসে হচ্ছে এই 1975-এর সময় কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। তো এটার সঠিক উত্তর কি হবে না, ফারুক উদ্দিন আলী আহমেদ। ফারুক উদ্দিন আলী আহমেদ, ফারুক উদ্দিন আলী, ইনি হচ্ছেন রাষ্ট্রপতি এবং তখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই দুজন মিলে কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করেছিল 3 নম্বর বার, এবং সব থেকে ডিসপুটেড বার বলা হয় এটাকে, কারণ এটার ভিত্তিটা কিন্তু খুবই একটা ভেগ ভিত্তি ছিল, মানে মানে বলতে পারো খুবই অবান্তর একটা ভিত্তি ছিল, নাকি অভ্যন্তরীয় গোলযোগ, ভারতের মধ্যে নাকি গন্ডগোল বেঁধেছে। তো এটা সব থেকে কালো অধ্যায় বলা হয় সংবিধানের, বাকিগুলো তো যুদ্ধের কারণে হয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এই যে ফারুক উদ্দিন আলী আহমেদটা মাথায় রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এনার কিন্তু ইনি জারি করেছিলেন জরুরি অবস্থা 1975-এ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রশ্ন করে, জেনারেলি প্রথমটা জিজ্ঞেস করে না। নেক্সট, রাইট টু প্রিভেসি, অর্থাৎ যে গোপনীয়তার অধিকার, এটা মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে কোন মামলায়? এটা একটা ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি জিডিতে এসেছিল, মানে এরকম টুকটাক কেস নিয়ে, যেটাকে বল ল্যান্ডমার্ক জাজমেন্ট, এইসব নিয়েও প্রশ্ন করে ফেলে। তাহলে এই গোপনীয়তার অধিকার, এটা কিন্তু আমাদের আর্টিকেল 19-এ ধরা হয় এবং 21-এ ধরা হয়, দুটোতেই গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসিকে দেওয়া হয়েছে মর্যাদা, মানে স্বাধীনতার মধ্যেও জীবনের মধ্যেও কিন্তু নেওয়া হয়েছে। স্বাধীনতা অধিকার 19-এ, 21 হচ্ছে জীবনের অধিকার, এই দুটোর মাধ্যমে কিন্তু নেওয়া হয়ে থাকে। তো এবার পুট্টাস্বামী একটা কেস হয়েছিল, এটা মুখস্থ রেখো, এটার ব্যাপারে বেশি জানার দরকার নেই। পুট্টাস্বামী কেসের মাধ্যমে কিন্তু রাইট টু প্রিভেসি আমাদের মৌলিক অধিকারে ঘোষণা করা হয়েছে মৌলিক অধিকার হিসাবে। নেক্সট দেখো, লোকসভা স্পিকার নির্বাচিত হন কার মাধ্যমে? এই দেখো, বর্তমানের স্পিকার রয়েছেন ওম বিড়লা, ওম বিড়লা। এবার মাথায় রাখতে হবে, এই ওম বিড়লা যিনি রয়েছেন, এরকম এরকম আরো অন্যান্য যত স্পিকাররা রয়েছেন, এরা আর কেউ হন না, এরা হচ্ছেন আমাদের এক একজন এমপি। লোকসভার এমপিদের মধ্যে থেকে কিন্তু এই স্পিকারকে ঠিক করা হয়। ঠিক আছে, তাহলে এই যে স্পিকার নির্বাচন কিভাবে হন? রাষ্ট্রপতি দ্বারা, সংসদের যৌথ সিদ্ধান্তে, লোকসভার সদস্যদের দ্বারা, প্রধানমন্ত্রী দ্বারা। সঠিক উত্তর হবে লোকসভার সদস্যদের দ্বারা। ওই যে বললাম, মানে একটা স্পিকার সে কিন্তু নিজেও একজন এমপি, এবং একজন স্পিকার কিন্তু বিরোধী দলের হতে পারেন, রুলিং পার্টির তো হতেই পারেন, বিরোধী দলের হতে পারেন। যাই হোক, এই লোকসভার সদস্যদের দ্বারাই কিন্তু মানে সিদ্ধান্ত নেওয়া হয় কে হবে স্পিকার। স্পিকারের আর্টিকেল মাথায় রাখবে, 93 নম্বর আর্টিকেলে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা বলা রয়েছে আমাদের সংবিধানে। স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা বলা রয়েছে আমাদের সংবিধানে। স্পিকারের কাজ কি? লোকসভার অধ্যক্ষ, লোকসভাটাকে মনিটর করা বা বলতে পারো কন্ট্রোল করা। নেক্সট দেখো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? জেনারেল ইলেকশন ভারতবর্ষে প্রথম কবে অনুষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
1951 থেকে 52-এর মধ্যে কিন্তু প্রথম জেনারেল ইলেকশন হয়ে থাকে। নেক্সট দেখো, সংবিধানের কোন ধারায় রাজ্যসভার বিশেষ ক্ষমতার কথা বলা রয়েছে? দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, রাজ্যসভার একটা বিশেষ ক্ষমতা রয়েছে, কি জানো? সেটা লোকসভার কাছেও নেই। রাজ্যসভা চাইলে কি করতে পারে, রাজ্য তালিকায় হাত দিতে পারে, হস্তান্তর করতে পারে, মানে হস্তান্তর বলতে পারে হস্তক্ষেপ করতে পারে। মানে ব্যাপারটা কি, রাজ্য তালিকার মধ্যে যেসব বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রাজ্যেরই অংশ, মানে রাজ্যেরই হাত দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি আমাদের রাজ্যসভা মনে করে যে না রাজ্যের তালিকাতে হাত দেব, সেক্ষেত্রে দিতে পারে, যে পাওয়ারটা আমাদের আর্টিকেলের 249 নম্বর আর্টিকেল কিন্তু দিচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, এই ক্ষমতাটা কিন্তু এক্সক্লুসিভলি ফর রাজ্যসভা। নেক্সট, রাজ্যপালের সাংবিধানিক উপদেষ্টা কে? রাজ্যপালের সাংবিধানিক উপদেষ্টা কে? স্বাভাবিক, রাজ্যপালের সাংবিধানিক উপদেষ্টা কে হবে? রাষ্ট্রপতি সাংবিধানিক উপদেষ্টা আর্টিকেল 74 এর অধীনে, রাষ্ট্রপতি সাংবিধানিক উপদেষ্টা আর্টিকেল 74 এর অধীনে বলা হচ্ছে যে ভারতে একজন প্রেসিডেন্ট থাকবেন, তাকে পরামর্শ এবং সহায়তার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে, যার মাথায় থাকবে পিএম। তাহলে প্রেসিডেন্টকে কে পরামর্শ দিচ্ছে, সাজেশন দিচ্ছে? কাউন্সিল অফ মিনিস্টার দিচ্ছে। ঠিক সেরমভাবে রাজ্যপালকে কে দেবে? রাজ্য মন্ত্রী পরিষদ। খুব স্বাভাবিক, কনস্টেবল এসেছিল প্রশ্নটা। নেক্সট দেখো, রুল অফ ল তত্ত্বের প্রবর্তনা কে করেছেন? রুল অফ ল মানে আইনের শাসন, মানে নো ওয়ান ইজ অ্যাবভ ল, আইনের উপরে কেউ নয়। এই যে ধারণাটা, এটি এনেছিলেন এভি ডাইসি কিন্তু এনেছিলেন, সিএইচএসএল আসার প্রশ্ন। নেক্সট দেখো, ভারতের সংবিধান রচনা শুরু হয় কত সালে? ইজি প্রশ্ন, ইজি জলভাত প্রশ্ন, ইজি জলভাত প্রশ্ন। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাক, তোমরা আমাকে উত্তর করবে। যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সব কটা তোমরা নিজের তো উত্তর করছোই, সাথে আমি কিছু কোশ্চেন বলবো না। যদি না জানো সব কোশ্চেন একটু ঘাটো, সেটার ব্যাপারে একটু চর্চা করো, বই খুলে দেখো, তারপরে আমার ভিডিও দেখো, আগেও ভিডিও দিয়ে রেখেছি, এবং সেই প্রশ্নগুলোকে উদ্ধার করে এনে উত্তর করো, সেটা হবে মেন। মানে সব কটা 1 2 3 4 করে তো উত্তর করবে, আর যেগুলো হোমওয়ার্ক সেগুলো লিখবে, হোমওয়ার্ক লিখে উত্তর করবে, সেটা হবে বেস্ট পার্ট। চল নেক্সট দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের যে বয়স সেটা 21 থেকে 18 করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। মানে ভোটের যে বয়স, যেটা 18 বছর প্রত্যেকে জানি, আন্ডার আর্টিকেল 324 না, এটা বলা রয়েছে যে যে কোনো ব্যক্তি 18 বছর হলেই সে কিন্তু ভোট দেওয়ার অধিকার অর্জন করবে, এবং সেই ভোট দেওয়ার অধিকারটা কিন্তু কারা পায়? একমাত্র নাগরিকরা পায়। তো এই ভোট দেওয়ার বয়সটা আগে 21 ছিল, বর্তমানে 18 করে দেওয়া হয়েছে। তো এই যে 21 থেকে 18 করে দেওয়া হলো, এটা কবে হলো? এটা করলো 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভোট দেওয়ার বয়সটাই কমিয়ে আনা হলো। নেক্সট, কন্টিজেন্সি ফান্ড মানে হচ্ছে বিপদকালীন তহবিল। তো ভারতের মধ্যে যদি আজকে কোনো বিপদ দেখা দেয়, আপদ দেখা দেয়, সেই সময় কি হয় না, একটা সেই সময়ের জন্য একটা তহবিল বানিয়ে রাখা হয়েছে, একটা ফান্ড বানিয়ে রাখা হয়েছে, যেটাকে বলা হয় বিপদকালীন তহবিল বা কন্টিজেন্সি ফান্ড, যেটা আর্টিকেল নম্বর হচ্ছে 267। মানে এর মধ্যে বর্তমানে 30,000 কোটি টাকা কিন্তু জমিয়ে রাখা হয়েছে, 30,000 কোটি টাকা, এত টাকা কিন্তু জমিয়ে রাখা হয়েছে, যে ভারতে যদি কোনো রকমের আপদ বিপদ দেখা যায়, তুফান আসলো, ঝড় আসলো, মহামারী আসলো, তখন যেন সে টাকাটাকে ইউজ করা যেতে পারে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের সোভারেনিটি শব্দটি যুক্ত হয় কবে? এটা তো এটারই একটা মানে আচ্ছা দেখো, ভারতীয় সংবিধানে সোভারেনিটি শব্দটি যুক্ত হয় কবে? তাহলে আমাদের প্রস্তাবনায় 3টে শব্দ যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, আমরা জানি। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে একতা। কিন্তু এই সোভারেনিটি মানে সার্বভৌমত্ব, এই শব্দটা কিন্তু আমাদের প্রিয়াম্বেলে বা সংবিধানে যোগ করার প্রয়োজন হয়নি, এটা প্রথম থেকেই ছিল। তাহলে এই সমস্ত সংবিধান সংশোধনী বাদ দাও, সঠিক উত্তর হবে হচ্ছে প্রস্তাবনাতে শুরু থেকেই ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার। কি বলা হয়? কাউন্সিল অফ মিনিস্টার। এই যে কাউন্সিল অফ মিনিস্টার সংবিধানের কোন অধীনে কাজ করে? মানে হচ্ছে আমাদের সংবিধানে কাউন্সিল অফ মিনিস্টাররা যে কাজ করছে সংবিধানের যে পাওয়ারের মাধ্যমে, তাহলে কিসের মাধ্যমে কাজ করছে, বা বলতে পারো কোন কার পাওয়ারে কাজ করছে, কোন আর্টিকেল? দেখো বিভিন্ন কাজ দেশের মধ্যে একটা পা ফেলতে গেলেও সংবিধানকে দেখে ফেলতে হবে, সংবিধান কি বলেছে। তাহলে
আমাদের কাউন্সিল অফ মিনিস্টাররা যে তাদের কাজ চালাচ্ছে সেটা কোন আর্টিকেল বলেছে? আর্টিকেল 74। ওই যে বললাম একটু আগে, রাষ্ট্রপতি তাকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে, কাউন্সিল অফ মিনিস্টার যাদের মাথায় বসে থাকবেন পিএম, এই পুরো বডিটা মিলে কাজ করবে। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিল অফ মিনিস্টার রাষ্ট্রপতিকে পরামর্শ এবং সহায়তার জন্য কাজ করছে অনবরত। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলা হচ্ছে? ভারতের পরিচিতি, ভারতের পরিচিতি, ভারত কেমন, ভারতের নেচার কেমন, আর্টিকেল 1 বলছে আমাদের, আন্ডার আর্টিকেল 1 বলছে যে আমাদের সংবিধানের মানে উল্লেখ রয়েছে যে ভারতের নাম, প্রথমে ভারতের নাম কি, সেই ভারতের নাম লেখা রয়েছে ইন্ডিয়া, দুটো নাম দেওয়া রয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এরম লেখা রয়েছে, একদম এরম শব্দটা সংবিধান লেখা রয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, যেটা হবে কি রাজ্যের একটা সমূহ, ইউনিয়ন অফ স্টেট। তাহলে ইউনিয়ন অফ স্টেট এই কথাটা আর্টিকেল 1-এ লেখা রয়েছে, ভারতের পরিচিতি হচ্ছে এর মাধ্যমে। তাহলে সঠিক উত্তর হবে ইউনিয়ন অফ স্টেট বলা রয়েছে আর্টিকেল 1-এ। নেক্সট, ভালো একটা প্রশ্ন করেছে, বলছে ভারতের সংবিধানে মোট বর্তমান অনুচ্ছেদ সংখ্যা কত 2024 অনুযায়ী? তো জিডিতে আসা প্রশ্ন, আচ্ছা এখানে কোনো গন্ডগোল হয়েছে, টাইপিং মিস্টেক হয়তো, এটা 2000 জিডি 2024 হবে, কারণ 2024-এ তো নাহলে জিজ্ঞেস করতো না, এটা তাহলে কিছু মিস্টেক রয়েছে, অসুবিধা নেই, কারেকশন করে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখো, তাহলে আমি তোমাদের আগের দিন যে ক্লাসটা করলাম সেখানে কিন্তু সেম জিনিসটা আলোচনা করেছি। আমাদের টোটাল যে আর্টিকেল সংখ্যা যেটা টিপিক্যালি ধরা হয় সেটা হচ্ছে 448টা, কিন্তু বর্তমান সংখ্যাটাও তোমাদের আমি বলেছিলাম যে বর্তমানে কিন্তু 470টা আর্টিকেল রয়েছে আমাদের সংবিধানে। তাহলে যখন এরমভাবে উল্লেখ করে দেবে, বর্তমান সংখ্যা জিজ্ঞেস করবে, তখন সঠিক উত্তর হবে হচ্ছে 440। আর মূলটা যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম অবস্থায় কত ছিল, 395 প্রথম অবস্থায় আর্টিকেল নাম্বার কিন্তু ছিল। নেক্সট দেখো, প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন, একটাও কিন্তু ফেলে দেওয়ার মতো প্রশ্ন নয়। আগামী পরীক্ষাগুলো এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করার একটা হাই চান্স রয়েছে, ধরে নিতে পারো। নেক্সট দেখো, এখন নেক্সট প্রশ্ন বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে ফ্রিডম অফ ট্রেড মানে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা, কমার্স এবং ইন্টারকোর্স উল্লেখ রয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান দিয়ে তোমাদের কয়েকটা জিনিস আমি আলোচনা করবো। এক হচ্ছে এই যে ফ্রিডম অফ ট্রেড ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা নেওয়া হয়েছে কোথা থেকে না, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এই অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে যে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার বিষয়টা। এবার এটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? এবার দেখো, খুব মজার বিষয়, মানে এমনই অপশনগুলো দিয়েছে আমরা ইজিলি এলিমেন্ট করতে পারি। তোমাদের একটু আগে আমি বলেছি যে আর্টিকেল 14 তোমরা প্রত্যেকে জানো যে এটা হচ্ছে সমতার অধিকার, সবাই যে সমান, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14 বলছে, ইজি। আর্টিকেল 19 একটু আগে বললাম, যেটা সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার অধিকার, আর্টিকেল 19 আগের দিন মুখস্থ করেছি। আর্টিকেল 324 একটু আগে আলোচনা করলাম, যেখানে আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা বলা রয়েছে, অর্থাৎ 18 বছর হলেই একটা ব্যক্তি কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে পড়ে থাকলো 301, তাহলে সঠিক উত্তর 301, ব্যাস, মাথা কাটানোর দরকার নেই, যেমন প্রশ্ন সে অনুযায়ী উত্তর। কনসোলিডেট ফান্ড, কন্টিজেন্সি ফান্ড একটু আগে আলোচনা করলাম, বিপদকালীন তহবিল, কন্টিজেন্সি ফান্ড, এই বিপদকালীন তহবিলটা রয়েছে 267 নম্বর আর্টিকেলে। আরেকটা হচ্ছে সঞ্চিত তহবিল, কনসোলিডেট ফান্ড, কনসোলিডেট ফান্ড যার মধ্যে কি হয় না, যেখানে আয় করে সরকার এবং আয় করে যেখানে রাখে টাকাগুলো, সেটাকে বলা হয় সঞ্চয় তহবিল। এই সঞ্চয় তহবিলটা রয়েছে 266 নম্বর আর্টিকেলে। এখান থেকে সরকার খরচা করে আর এটা রেখে দেয় বিপদ আপদের সময়ের জন্য, ঠিক আছে। সঠিক উত্তর 266। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের, বলছে 97তম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জিডিতে আসা প্রশ্ন। তাহলে এই যে 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমবায় সমিতি অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি কিন্তু স্থাপনা করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এটা আর্টিকেল নম্বর হচ্ছে 43-এর বি, 43-এর ক্লজ বিতে কিন্তু রয়েছে সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি। 101তম সংবিধান শক্তির মাধ্যমে কি হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, ইজি, এটা একটা হোমওয়ার্ক থাক, যে কটা হোমওয়ার্ক দিচ্ছি 3টে হোমওয়ার্ক দিলাম এই নিয়ে, এটা একটু ভালো মতন জেনে আসবে, উত্তর করবে এসে, ঠিক আছে। 101তম সংবিধান শক্তির মাধ্যমে কি যোগ করা হয়েছে? নেক্সট দেখো, আরবান লোকাল বডি সাংবিধানিক মর্যাদা পায়। আরবান লোকাল বডি মানে হচ্ছে মিউনিসিপ্যালিটির কথা বলছে, তাহলে মিউনিসিপ্যালিটি সাংবিধানিক মর্যাদা পায় কবে? ইজি প্রশ্ন, 74তম সংবিধান শক্তির মাধ্যমে 1993-তে।
আর এটার মাধ্যমে পঞ্চায়েত পায় হচ্ছে সাংবিধানিক যে মর্যাদা, একই সালেও, সালটাও এক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বলছে নিচের কোন সংশোধনী দ্বারা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সাংবিধানিক মর্যাদা পেয়েছে, মানে ওবিসির কথা বলছে। ওবিসি এই যে সংস্থাটা, মানে ওবিসি যে রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এদের জন্য একটা ন্যাশনাল কমিশন গঠন করা হয়েছে কোন সাংবিধানিক সংস্থার মাধ্যমে বা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে, ভেরি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো 102তম সংবিধান সংশোধনী 2018 সালে, এর মাধ্যমে কিন্তু এই সংস্থাটা সাংবিধানিক মর্যাদা পেয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তো আজ অব্দি 104 বার সংবিধানকে সংশোধন করা হয়েছে, 104th নম্বর অব্দি কিন্তু সংবিধানকে সংশোধন করা হয়েছে। সব মুখস্থ করতে হয় না, মেরে কেটে 30টা 35টা মুখস্থ করলেই কাজ হয়ে যায়। চলো, সেকুলার শব্দটি প্রিয়াম্বেলে যুক্ত হয়েছে কবে, অনেকবার আলোচনা করলাম। সেকুলার শব্দটি 42তম সংবিধান সংশোধনী 1976-এর মাধ্যমে যুক্ত হয়েছে, আগেও একটু আগে বলেছি, হোমওয়ার্কও দিয়েছিলাম এটাই, ঠিক আছে, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যান্টি ডিফেকশন ল মানে দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দলত্যাগ বিরোধী আইন কিন্তু 10ম তফসিলে রয়েছে, 10th শিডিউলে রয়েছে। আর এটা যুক্ত হয়েছে কবে, 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। চলো নেক্সট দেখো, পাবলিক হেলথ মানে কোন তালিকায়, মানে পাবলিক হেলথ অর্থাৎ আমাদের যে মানুষের যে সাধারণ স্বাস্থ্যর বিষয়টা দেওয়া রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন তালিকা দিয়ে প্রশ্ন করে, কোন তালিকায় কি রয়েছে, কি বৃত্তান্ত, প্রশ্ন করে থাকে। তাহলে এই যে পাবলিক হেলথ, এটা দেওয়া রয়েছে আমাদের রাজ্য তালিকায়, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এই হেলথের বিষয়টা নিয়ে কাজকর্ম করবে, ঠিক আছে। মাথায় রাখতে হবে 7th শিডিউলে কিন্তু এই যে ইয়েগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, আমাদের 3 রকম তালিকা দেওয়া রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট। তার মধ্যে রাজ্য তালিকায় এই পাবলিক হেলথের কথা দেওয়া রয়েছে। লাস্ট প্রশ্ন, ইজি প্রশ্ন, জিডির প্রশ্ন, বলেছে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত। অনেকবার বলেছি, আগের দিনও মনে হয় বললাম তোমাদের ক্লাসে। তো মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের জাজদের অবসরের বয়স হচ্ছে 65, হাইকোর্টের জাজদের অবসরের বয়স হচ্ছে 62। ইজি প্রশ্ন, ভেরি একটা গুরুত্বপূর্ণ সাথে প্রশ্ন। তাহলে সুপ্রিম কোর্টের উত্তর হবে 65। তাহলে হয়ে গেল আমাদের 30টা টপ বাছাই করা প্রশ্ন। যারা ক্লাসটা করলে তারা প্রচন্ড পরিমাণে লাভবান হবে। 4টে ফুল মক টেস্ট শেষ, লাস্ট আর একটা হবে 5 নম্বরটা, তারপরে কিন্তু ইতি হয়ে যাবে, ঠিক আছে। এবং সব মিলিয়ে মানে 150টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এই 150টা প্রশ্ন কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষায় তোমাদের অনেক কার্যকরী হবে। আর আরেকবার মনে করিয়ে দিই, এই যে নাম্বারটা 8961997944, এই নাম্বারটায় ফোন করে তোমরা কিন্তু এই যে আপকামিং কোর্সগুলো লঞ্চ হয়েছে সেটার ব্যাপারে আরও ভালো জানতে পারবে। ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 5th জানুয়ারি থেকে। তো চলে আসো সবাই, দেখা হচ্ছে ক্লাসে, এবং দেখা হবে আবারও পরের দিন নতুন আরও একটা ফাইনাল মক টেস্টের ক্লাস নিয়ে, যেখানে লেভেলটা আরও একটু হাই হবে। চলো তাহলে দেখা হচ্ছে পরের দিন, খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।